চীনের নেতৃত্বে নয়া বিশ্ব ব্যবস্থা কতটা বাস্তবসম্মত? যুক্তরাষ্ট্র এতদিন একা সব কলকাঠি নাড়লেও সে অবস্থার পরিবর্তন হচ্ছে। 2 সপ্তাহ আগে মস্কোয় যে রাজকীয় প্রসাদে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিলিত হন, তার আনুষ্ঠানিক নাম বালশয় দোভারেস, ইংরেজিতে গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস। এই প্রাসাদের সুসজ্জিত দরবার কক্ষের এক প্রান্ত থেকে হেঁটে এলেন সি, অন্য প্রান্ত থেকে পুতিন। দুজনেই দীর্ঘদিন ধরে ক্ষমতায়, দুজনেই অতি সম্প্রতি আজীবন প্রেসিডেন্ট থাকার আইন কানুন অনুগত আইন পরিষদ থেকে পাশ করিয়ে নিয়েছেন। এদের একজনের বিরুদ্ধে আবার যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। অন্যজনের বিরুদ্ধে অভিযোগ তিনি নিজ দেশের উইঘর মুসলিম ও অন্য সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন করছেন। প্রেসিডেন্ট সি প্রেসিডেন্ট পুতিনের হাতে হাত রেখে মুচকি হেসে বললেন ঝিঝি। জবাবে পুতিন বললেন দরগই দ্রুগ, মানে প্রিয় বন্ধু। সফরের আগে সি বলেছিলেন তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধে শান্তির প্রস্তাব নিয়ে আসছেন। যাঁরা ভেবেছিলেন তিনি হয়তো এই যুদ্ধে নিজেকে নিরপেক্ষ রেখে মধ্যস্থতাকারীর ভূমিকা নেবেন, সে আশায় গুড়ে বালি। বিশ্বে চীন এখন দ্বিতীয় প্রধান পরাশক্তি। শুধু অর্থনীতি নয়, সামরিক ক্ষেত্র দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি ক্ষেত্রে তার উল্লঙ্ঘন অভাবিত। চীন এখন চাইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নেতৃত্বে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে তাকে পাশ কাটিয়ে একটি বিকল্প বৈশ্বিক ব্যবস্থা নির্মাণ করতে। একা নয়, এই কাজে সে পাশে চায় রাশিয়াকে। এই দুই দেশ ইতিমধ্যে তাদের অনিঃশেষ বন্ধুত্বের কথা ঘোষণা করেছে। সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে চীন চাইছে এক নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে। গত 70 বছরে রুশ চীন সম্পর্কে অনেক চড়াই উতরাই গেছে। 1949 সালে চীন বিপ্লবের সময় বন্ধুত্ব দিয়ে যে সম্পর্কের শুরু, সোভিয়েত একনায়ক স্তালিনের মৃত্যুর পর সে সম্পর্ক গড়ায় শত্রুতায়। 1969 সালে দুই দেশের মধ্যে বড় ধরনের সীমান্ত যুদ্ধ হয়। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দুই দেশের সম্পর্কে আবার পালাবদল হয়। পরবর্তী 2 দশকে এই দুই দেশ ক্রমেই একে অপরের কৌশলগত মিত্র হয়ে ওঠে। উভয়েরই অভিন্ন শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট। এই নতুন মৈত্রী জোটে নেতা চীন, রাশিয়া তার জুনিয়র পার্টনার। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীনের উপর রাশিয়ার নির্ভরশীলতা বেড়ে গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে তাকে তেল গ্যাস বিক্রির জন্য চীনের উপর নির্ভর করতে হচ্ছে। এতে চীনেরই বেশি লাভ, সে সস্তায় তেল পাচ্ছে। তদুরূপী ডলার বা রুবলের বদলে রেনমিনবিতে তেল বিক্রিতে রাশিয়া রাজি হওয়ায় নিজ দেশের মুদ্রাকে ডলারের বিকল্প হিসেবে দাঁড় করানোর কাজে বড় রকম সমর্থন পেল সে। চীনের অন্য ফায়দা, সে রাশিয়ার কাছ থেকে অব্যাহত তেল গ্যাস সরবরাহের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে। মস্কোয় এই দুই দেশের নেতারা সাইবেরিয়া থেকে চীন সীমান্ত পর্যন্ত 1,500 মাইল লম্বা গ্যাস পাইপলাইন নির্মাণে সম্মত হয়েছেন, যার ফলে কম করে হলেও বছরে 50 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস রপ্তানি করা সম্ভব হবে। রাশিয়া অবশ্য শুধু তেল গ্যাস বিক্রি নয়, সে চীনের কাছ থেকে অস্ত্র চায়, যা দিতে চীন খুব একটা আগ্রহী নয়। তার অর্থনীতি ইউরোপ আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শুধু সম্পৃক্তই নয়, বহুলাংশে নির্ভরশীল। এই অবস্থায় রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির ফলে যদি চীনের উপর নিষেধাজ্ঞা আসে তাহলে অনেক কিছু কেচে যেতে পারে। সে বিবেচনায় সি এই মুহূর্তে মস্কোকে অস্ত্র সরবরাহের কোনো প্রতিশ্রুতি দেননি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো একটি বড় কাজ করেছে চীন। গত মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের পুরনো শত্রুতার অবসান ঘটিয়ে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠায় সে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এতদিন যুক্তরাষ্ট্র একা সব কলকাঠি নাড়লেও সে অবস্থার পরিবর্তন হচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রকে, বিশেষত বাইডেন প্রশাসনকে মোটেই বিশ্বাস করেন না। এই অবস্থায় যে কূটনৈতিক শূন্যতা ছিল তা পূরণে এগিয়ে আসে চীন। তারই দুতিয়ালিতে ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়। ভয়টা এখানেই, চীন একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থা। সেখানে শুধু যে একদলীয় শাসন তাই নয়, শাসনতান্ত্রিকভাবে সে দেশের রাষ্ট্রপ্রধান আমৃত্যু ক্ষমতায় থাকতে পারেন। উইঘুর মুসলিম নিগ্রহ ও কোভিড অতিমারি প্রশ্নে চীনা নেতৃত্বের অবস্থান থেকে স্পষ্ট, ক্ষমতাসীন দল ও সরকারের যে কোনো রকম সমালোচনা তার কাছে গ্রহণযোগ্য নয়। 21 শতকে এসে কি আমরা এই কর্তৃত্ববাদী ব্যবস্থাকেই সেরা ব্যবস্থা হিসেবে মেনে নেব?